আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে দাবা খেলা, সেখানে কখন যে কোন চালটা উল্টে যায় তা আসলে আগে থেকে অনুমান করা সত্যিই খুব কঠিন বিষয়। আমরা যদি গত কয়েক মাসের রাজনৈতিক দৃশ্যপটের দিকে একটু গভীরভাবে নজর দিই, তাহলে এমন কিছু সমীকরণ আমাদের সামনে এসে দাঁড়াবে যা হয়তো আমরা সাধারণ চোখে খুব একটা দেখতে পাই না, কিংবা সাধারণ চোখে সেটা দৃশ্যমান হয় না। দেখুন, রাজনীতির মাঠে এখন যে নীরব অথচ ভয়ঙ্কর এক স্নায়ুযুদ্ধ চলছে, তার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে টিকে থাকার এবং আধিপত্য বিস্তারের এক নিদারুণ লড়াই। আজ আমরা এই পুরো চিত্রটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা খেয়াল করে দেখবেন, একটি দলের চরম উত্থানের স্বপ্নের সাথে কিভাবে আরেকটি দলের সম্পূর্ণ পতনের সুর বেজে ওঠে। আর এই পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে কিভাবে রাজনীতির ময়দান থেকে ছিটকে পড়া নির্বাসিত এক শক্তির পুনরায় ফিরে আসার পথটা একদম মসৃণ হয়ে যায়। হ্যাঁ, আমি ঠিক এই জায়গাটিতেই আসব, কিভাবে বর্তমান এই অস্থিতিশীলতা এবং ডানপন্থী বা ইসলামী দলগুলোর মধ্যকার এই ভাঙন শেষ পর্যন্ত নির্বাসিত বিতাড়িত আওয়ামী লীগের পুনর্বাসন সম্পূর্ণভাবে নিশ্চিত করে দিচ্ছে। একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। শেখ হাসিনা সরকারের পতনের পর যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেই সময়টাতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম জামাতে ইসলামের ভেতরে এক ধরনের অভাবনীয় আত্মবিশ্বাস কিন্তু ভর করেছিল। তাদের হাবভাব, চলাফেরা কিংবা রাজনৈতিক যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে কিন্তু মনে হচ্ছিল যেন আগামী দিনের বাংলাদেশ পরিচালনার পুরো চাবিকাঠি তাদের হাতেই চলে এসেছে। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিনের একটা কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে এসে তারা যেন হঠাৎ করেই রাজকীয় এক আবহে প্রবেশ করেছিল। তাদের নেতাদের বিলাসবহুল জীবনযাপন, দামি দামি ফার্নিচার, হেলিকপ্টারের বিভিন্ন জায়গায় যাতায়াত, সব মিলিয়ে তাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে এই পরিবর্তিত বাংলাদেশে তাদের চেয়ে নির্ভরযোগ্য এবং শক্তিশালী আর কেউ নেই। তারা স্বপ্ন দেখতেও কিন্তু শুরু করেছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যেখানে অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা সবকিছুই তাদের নিজস্ব ন্যারেটিভ অনুযায়ী চলবে। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ তো আর এত সহজ সরল অঙ্কে কোনোভাবে মেলে না, তাই না? ঠিক এখানেই কিন্তু পাশার দানটা পুরোপুরি উল্টে গেল তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে। বিএনপি যে এত বড় একটা মাস্টার স্ট্রোক খেলবে, সেটা হয়তো জামাত কোনোভাবেই আগে থেকে টের পায়নি। আপনারা একটু ভেবে দেখুন, জামাত যে বিষয়গুলোকে তাদের রাজনীতির মূল ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চেয়েছিল, যেমন জাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামী মূল্যবোধের প্রসার কিংবা আলেম ওলামাদের গুরুত্বপূর্ণভাবে প্রাধান্য দেওয়া, তারেক রহমান কিন্তু অত্যন্ত সুকৌশলে সেই একই এজেন্ডাগুলো নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং সেই অনুযায়ী এখন কিন্তু কাজে চলছে। শুধু তুলে নেই নয়, বরং জিয়াউর রহমানের জাতীয়তাবাদ এবং তার নিজের দেয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফার সাথে এই ইসলামী মূল্যবোধের এক চমৎকার সংমিশ্রণ ঘটিয়ে তিনি এমন এক রাজনৈতিক প্যাকেজ বর্তমান সময়ে জনগণের সামনে হাজির করেছেন, যার সামনে জামাতের সেই পুরনো নেরেটিভ আমি মনে করি একদমই ফ্যাকাশে হয়ে গেছে। এখন জামাতের অবস্থাটা একবার কল্পনা করুন। যে স্বপ্ন তারা বুনেছিল, সেটা তো অন্যের হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। ফলে তাদের নিজস্ব রাজনীতি করার মতো নতুন কোনো ইস্যু আর অবশিষ্ট নেই। এর পাশাপাশি যদি আমরা নেতৃত্বের দিকটা একটু ভালো করে বিবেচনা করি, সেখানেও কিন্তু এক ধরনের হতাশা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এবং সেই হতাশা কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করে কাজ করছে। বিএনপির পরিকল্পনা আগামী ১ বা ১.৫ দশক ক্ষমতায় থাকা, যেখানে জামাতের বর্তমান শীর্ষ নেতৃত্বের বয়সের যে ভার, তাতে করে ভবিষ্যতে দলের হাল কে ধরবে তা নিয়ে কিন্তু তাদের ভেতরেই এক তীব্র অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এই ফ্রাস্ট্রেশন বা হতাশা তাদের নেতাদের আচরণেও কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। আগে তাদের মধ্যে যে একটা পরিপাটি আত্মবিশ্বাসী ভাব ছিল, সেটা এখন আর নেই।
বরং এক ধরনের অস্থিরতা বর্তমান সময়ে তাদের রাজনৈতিক আচার আচরণে কাজ করছে। কিন্তু জামাতের জন্য সবচেয়ে বড় অশনের সংকেত হয়ে দাঁড়িয়েছে তাদের এক সময়ের মিত্রদের বর্তমান সময়ে তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজনীতিতে যখন কেউ দুর্বল হতে শুরু করে তখন কিন্তু কাছের লোকেরাই সবার আগে দূরে সরে যায়। চরমুনাই পীর সাহেব থেকে শুরু করে হেফাজতে ইসলামের মতো বড় বড় ইসলামী শক্তিগুলো, যাদের সাথে একসময় জামাতের একটা অলিখিত সখ্যতা ছিল, তারা কিন্তু এখন প্রকাশ্যে জামাতের সমালোচনা করছে। তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে জামাতের সাথে পথ চললে তাদের নিজেদের যে রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে সেই রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। একে একে সবাই যেন তাদের তালাক দিচ্ছে। ইসলামের ভোট ব্যাংকগুলো এখন আর জামাতের একচেটিয়া সম্পত্তি নয়, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি তার সুকৌশলে বিএনপি কিংবা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। এখন জামাতের এই যে বর্তমান সময়ে দুরবস্থা তৈরি হয়েছে এবং তাদের ভোট ব্যাংকগুলো এবং তাদের মিত্রদের মধ্যে যে একটি ফাটল আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু জামাতের যে শক্তিশালী অবস্থান রয়েছে সেই শক্তিশালী অবস্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্ন এঁকে দেয় এবং সেই প্রশ্ন চিহ্নের উত্তর খুঁজে পাওয়া ব্যাপক মুশকিল। কারণ একটি রাজনৈতিক দল যখন চতুর্দিক থেকে কোণঠাসা হতে শুরু করে এবং তাদের রাজনৈতিক কাঠামো, সাংগঠনিক কাঠামো একে একে দুর্বল হতে শুরু করে, রাজনৈতিক ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, অভ্যন্তরীণভাবে দলীয় কানাঘুষা শুরু হয়, তখন কিন্তু সেই রাজনৈতিক শক্তি কোনোভাবেই সম্পূর্ণরূপে তাদের পূর্ণ শক্তি দিয়ে রাজনীতির ময়দানে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে না। এবং বর্তমান সময়ে বিএনপি কিন্তু এই সুযোগটি নিচ্ছে। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর সব আইনি জটিলতার খরা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় বা তার আগে যে সমস্ত পুলিশ হত্যাকাণ্ড বা নাশকতার ঘটনা ঘটেছে সেগুলোর দায়ভার এখন আসলে কার ঘাড়ে পড়বে? বিএনপি অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছে। তারা কিন্তু মাঠ পর্যায়ের অনেককে নিজেদের দলে টেনে নিয়েছে। এখন যখন এই মামলাগুলো সচল হবে, তখন যদি ওই লোকগুলো রাজসাক্ষী হয়ে আদালতে দাঁড়িয়ে বলে যে এই সমস্ত নাশকতার হুকুম বা অর্থায়ন জামাতের শীর্ষ নেতাদের কাছ থেকেই এসেছিল, তখন পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? একা তো ৭১-এর সেই পুরনো কলঙ্ক তারা আজও কোনোভাবে মুছতে পারেনি। তার উপর যদি নতুন করে এই পুলিশ হত্যা বা মাজার ভাঙচুরের মতো বিষয়গুলোর দায় তাদের উপর এসে পড়ে, তবে তা কিন্তু তাদের জন্য আক্ষরিক করতে আমি মনে করি এক ধরনের রাজনৈতিক জাহান্নাম তৈরি করবে। আর ঠিক এখানেই এই পুরো রাজনৈতিক ডামাডোলের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার আমি মনে করি সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ সমীকরণটি। এতক্ষণ আমরা যা কিছু বিশ্লেষণ করলাম, জামাতের এই যে কোণঠাসা অবস্থা, বিএনপির বর্তমান সময়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা এবং ডানপন্থী ইসলামী শক্তিগুলোর মধ্যকার এই বিভেদ, এই সব কিছুর চূড়ান্ত সুবিধাভোগী আসলে একদলীয় হবে। আর বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে নির্বাসিত সেই একটি রাজনৈতিক দলের পুনর্বাসন, অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন এর মাধ্যমে কিন্তু নিশ্চিত হবে। কিন্তু প্রশ্ন আসতে পারে কিভাবে? বিষয়টি একটু তলিয়ে দেখলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাজনীতির কিন্তু একটু অলিখিত নিয়ম আছে। প্রকৃতি যেমন শূন্যস্থান কোনোভাবেই পছন্দ করে না, রাজনীতিও কিন্তু শূন্যস্থান কোনোভাবে মেনে নেয় না। বিএনপি যখন সুপরিকল্পিতভাবে জামাতকে ধ্বংস করছে, তাদের ভোট ব্যাংকগুলো নিজেদের ঝুলিতে টানছে এবং অন্যান্য ইসলামী দলগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন আসলে তারা নিজেদেরকেই রাজনীতির একমাত্র টার্গেটে পরিণত করছে। জামাত যখন আইনি গেরাকলে পড়বে, মামলার পর মামলায় জর্জরিত হবে, মিত্রহীন অবস্থায় রাজনীতির মাঠ থেকে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে, তখন কিন্তু দেশে শক্তিশালী বিরোধী দল বলতে আর কেউ থাকবে না। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিন্তু বহুবার ঘটেছে। আন্তর্জাতিক মহল, প্রতিবেশী রাষ্ট্রগুলো, এমনকি দেশের ভেতরের একটা বড় অংশ যারা পুরোপুরি ডানপন্থী বা ইসলামী ভাবধারা রাজনীতি কোনোভাবেই পছন্দ করে না,
তারা তখন কিন্তু একটা ব্যালেন্স বা ভারসাম্য খুঁজবে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় একচেটিয়া রাজত্ব করবে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু সরকারের ভুল ত্রুটি, প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে যে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা সরকার বিরোধী মনোভাব তৈরি হবে, সেটার ফসল কে ঘরে তুলবে? জামাত তো তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতেই ব্যস্ত থাকবে। অন্যান্য ছোট দলগুলোর সে সামর্থ্য নেই। ঠিক এই জায়গাতেই এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে পর্দার আড়াল থেকে ধীরে ধীরে আবারও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় পরিসরে প্রাসঙ্গিক হয়ে উঠবে আওয়ামী লীগ। দেখুন, জামাতকে সম্পূর্ণ নির্মূল করার যে ফাঁদ আজ তৈরি হয়েছে, তা আসলে পরোক্ষভাবে আওয়ামী লীগকেই কিন্তু অক্সিজেন দিচ্ছে। কারণ ডানপন্থী রাজনীতির এই অন্তর্দ্বন্দ্ব এবং জামাতের চূড়ান্ত পতনের ফলে যে বিশাল একটা রাজনৈতিক শূন্যস্থান তৈরি হবে, সেখানে নিজেদের বিকল্প হিসাবে দাঁড় করানোর জন্য আওয়ামী লীগ যথেষ্ট সময় এবং সুযোগ পেয়ে যাবে। আন্তর্জাতিক অনেক শক্তিও হয়তো চাইবে বিএনপির এই একচেটিয়া ক্ষমতার বিপরীতে একটা ধর্ম নিরপেক্ষ বা ভিন্ন আদর্শের রাজনৈতিক শক্তি মাঠে থাকুক, যারা অন্তত ভারসাম্য রক্ষা করতে পারবে। জামাত যখন আর কোনোভাবেই সেই ভারসাম্য রক্ষার জায়গায় থাকবে না, তখন বাধ্য হয়েই কিন্তু রাজনীতির এই অমোঘ নিয়মে নির্বাসিত আওয়ামী লীগ প্রত্যাবর্তন বা পুনর্বাসনের পথটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই উন্মুক্ত হয়ে যাবে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাময়িকভাবে মনে হলেও এটা শুধু জামাত বা বিএনপির নিজস্ব ক্ষমতার লড়াই আসলে নয়। এই লড়াইয়ের প্রতিটি গুটি এমনভাবে সাজানো হচ্ছে, যার শেষ পরিণতি গিয়ে ঠেকছে সেই পুরনো শক্তির পুনর্ভাবের দিকে। রাজনীতিতে কিন্তু কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ঠিক সেই নির্মম সত্যটাকে কিন্তু আমাদের চোখের সামনে যেন বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ইতিমধ্যে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগের মাঠে ফেরার গুঞ্জন, আওয়ামী লীগের উপর বর্তমান যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। শুধু তাই নয়, বিভিন্ন আলোচক, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন তথ্য উপাত্ত, এমনকি আমি নিজেও বিভিন্ন গণমাধ্যমের সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করেছি, আপনাদেরকেও শুনিয়েছি। বর্তমান সময়ে যে গুঞ্জন চলছে, কিংবা দেশি বিদেশি বা আন্তর্জাতিক মাধ্যমের যে লবিং তদবির চলছে বিভিন্ন জায়গায়, সুদূর লন্ডন, আমেরিকা, দিল্লি এবং ঢাকা, এই সব জায়গার গুঞ্জনে কিন্তু একটি কথা বা একটি প্রশ্নই শেষ জায়গায় এসে ঠেকছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কবে উঠছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি সজীব-ওয়াজেদ জয়, তারেক রহমানের পজিটিভ কথাবার্তা এবং অলিখিত একটি সমঝোতার সুরও কিন্তু ভেসে আসছে। তার মানে এটি ধরে নেওয়া যায় যে এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার খড়ক, এই নিষেধাজ্ঞার খড়ক তাদের মাথার উপর থেকে দ্রুত উঠে যেতে পারে এবং তাদেরকে রাজনীতির মাঠে নামার বা রাজনীতি করার জন্য একটা সুযোগ হয়তো দেয়া হতে পারে। তবে এটা মনে করলে ভুল হবে যে বিএনপি পুরোপুরিভাবে তাদের ছাড় দেবে, কারণ বিএনপি দীর্ঘ 17 বছর তাদের অত্যাচার সহ্য করেছে। সুতরাং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে আন্তর্জাতিক মহলকে সান্ত্বনা দিতে তারা হয়তো ছোট পরিসরে আওয়ামী লীগকে সুযোগ দিবে একটি সমঝোতার মাধ্যমে, কিন্তু পুরোপুরি আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেবে না। তবে এই ছাড় দেওয়ার পেছনে অন্তর্নিহিত যে কারণটি রয়েছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে বিরোধী দল বা জামাতে ইসলামী, এবং এই জামাতে ইসলামীকে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার একটি পরিপূর্ণ প্ল্যানিং চলছে। এবং তাদেরও নিজস্ব কিছু ব্যর্থতা রয়েছে, যে ব্যর্থতাগুলোর কারণে বাংলাদেশের জনগণের মন থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে তারাও কিন্তু ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাবে। কিন্তু সেই কোণঠাসা হয়ে গেলে বা তাদেরকে যদি সরকার দল, ক্ষমতাসীন দল বাংলাদেশের ইতিহাস মোতাবেক, রাজনীতির ইতিহাস মোতাবেক বিরোধী দলকে কোণঠাসা করার যে একটি
হিস্ট্রি রয়েছে, সেটি অনুযায়ী যদি জামাতকে কোণঠাসা করে দেওয়া হয়, তাহলে আসলে বিএনপির উপর সেই আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক বা স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট তকমা পুনরায় ঘুরে আসবে। এটি কিন্তু বিএনপি কোনোভাবেই আসলে নেবে না বা নিতে চাইবেও না, এবং তারা চায়ও না যে বাংলাদেশের জনগণ তাদেরকেও কোনোভাবে বিতাড়িত করুক। সুতরাং তাদের মধ্যে, তাদের নীতি নির্ধারকদের মধ্যে এই চিন্তা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে। এমত অবস্থায় তারা মাঠের বিকল্প হিসাবে সেই রাজনৈতিক বৃহৎ শক্তি আওয়ামী লীগের পুনর্বাসন স্বল্প পরিসরেই করাবে, এবং এর মাধ্যমেই রাজনৈতিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা বজায় থাকবে। সুতরাং পরিশেষে আমি একটা কথাই বলবো, রাজনীতিতে আসলে কিন্তু কখনো কোনো কিছু শেষ হয় না, ধীরে 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 নতুন করে শুরু হয়। আওয়ামী লীগ কিন্তু এখন সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে, জামাত চেষ্টা করছে তাদের বর্তমান ব্যর্থতা সমূহ গুছাতে, এবং বিএনপি চিন্তা করছে কিভাবে একক আধিপত্য তাদের হাতে নেওয়া যায় বা সবকিছু নিয়ন্ত্রণ তাদের হাতে নেওয়া যায়। দেখুন, সবকিছু যে সবসময় সম্ভব হবে তাও কিন্তু নয়। হয়তোবা বিএনপি ব্যর্থ হতে পারে, হয়তোবা জামাত তাদের শক্তিগুলো নিয়ে মাঠে পূর্ণ শক্তি নিয়ে মাথাচাড়া দিতেও পারে। আবার আওয়ামী লীগ তাদের সাংগঠনিক দুর্বলতাজনিত কারণে এখানে জামাত কিংবা বিএনপিকে মোকাবেলা করতে নাও পারে। তবে সবশেষে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের জনগণ কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল রাজনীতি পছন্দ করে না। কৌশলগত রাজনীতি হোক, যুক্তিতর্কের খাতিরে, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে রাজনীতি হোক, এটা সুন্দর, এটা সাবলীল, এবং জনগণ এটাকে সবসময় সমর্থন করে। সবসময় আমরা চাই আমাদের দেশ এবং আমাদের জনগণ সবসময় যেন ভালো থাকে এবং নিরাপদে থাকে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।